তোদের জাংকুক আসবে সামনের 25 তারিখ বাংলাদেশে, জানিস তুই শর্মি? শর্মির চোখ খুশিতে চকচক করে ওঠে। পরক্ষণে অবিশ্বাসের নজরে নাবিলের দিকে চোখ সরু করে তাকিয়ে ধিমি আওয়াজে বলে, যাও তো, বিরক্ত করো না, এমনিতে আমার মুড ভালো নেই। নাবিল বলে, সত্যি বলছি। নাবিল বলে, সত্যি বলছি, পাপা তো তোর আর স্বামীর জন্য কনসার্টের টিকিট এনেছে রে। তোরা কি লাকি রে, অনেকেই পায়নি টিকিট। নাবিলের বলার ধরনে শর্মি একটু একটু বিশ্বাস করতে শুরু করলো যেন। নাবিল শর্মির দিকে তাকিয়ে চুক চুক শব্দ করে আফসোস প্রকাশ করে বলল, লাভ কি? তুই তো ন্যাড়া, এই ভ্যাল মাথা নিয়ে নিশ্চয়ই জাংকুকের কনসার্ট দেখতে যেতে পারবি না। জাংকুক ন্যাড়া আর্মি কনসার্টে অ্যালাউ করবে না তার। কথাটা বলেই নাবিল খিক খিক করে হাসতে থাকে। শর্মি খেপে গিয়ে বলে, জানতাম তুই মিথ্যে বলছো, যাও তো এখান থেকে ভাইয়া, বিরক্ত করো না। নাবিল হাসি থামায় না, বলতে থাকে, তোকে এখন কেমন লাগছে জানিস? থাক, বললাম না, আমাকে যেমন লাগুক, ফাবিয়া আপুকে ভালো লাগলেই হলো, যাও এখান থেকে। ফাবিয়ার কথা শুনে নাবিল দমে যায়। উর্বি দরজার বাইরে দাঁড়িয়ে দুই ভাই বোনের খুনসুটিময় আলাপ শুনছিল। নাবিলকে দেখে আর সে ভেতরে যাওয়ার চেষ্টা করে না। উর্বির ছায়ামূর্তির কেবিনের ভেতরে দৃশ্যমান। শর্মির চোখ পড়তেই নিচু গলায় ডাকে, কে ওখানে, কে? উর্বি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কেবিনের ভেতরে প্রবেশ করে। নাবিল ঘুরে তাকায়। শর্মি উর্বিকে দেখে চেঁচিয়ে ওঠে, আন্টি তুমি এসেছ? আল্লাহ, আমি কত বলেছি পাপাকে, কেন আসুনি আন্টি এতদিন? একদিন ফোন দাওনি? আমি সবাইকে কত করে বলেছি আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি ব্যাস ব্যাস, থামো, এত কথা বলো না তুমি। উর্বি গিয়ে শর্মির এক হাত আঁকড়ে ধরে আর এক হাত শর্মির মাথায় রাখে। শর্মি বলতে থাকে, তুমি ঠিক আছো তো আন্টি? উর্বি মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, একেবারেই ঠিক আছে আম্মু। নাবিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এক পলক উর্বির হাতের দিকে তাকিয়ে উর্বির মুখের দিকে তাকায়, তারপর কপাল কুঁচকে নিচু স্বরে বলে, আপনি বসুন। সংবেদনশীল বাবার সংবেদনশীল ছেলে বলে কথা। নিজের রাগ আর ক্ষোভকে পাশে রেখে খুবই বিনয়ী হয়েছে উর্বির প্রতি। নাবিল চেয়ারটা উর্বির দিকে ঠেলে দেয়। উর্বি নাবিলের মুখের দিকে তাকায়, তারপর বসে চেয়ারটায়। শর্মি উর্বির থেকে নিজের হাত সরিয়ে নিয়ে উর্বির হাত আগলে ধরতেই দেখে উর্বির হাতে ব্যান্ডেজ। সাথে সাথে চেঁচিয়ে ওঠে, আন্টি ওই লোকটা করেছে তাই না? ওই লোকটা করেছে এমন? উর্বি মাথা নাড়ায়, চোখ ঝাপসা হয়ে উঠেছে তার। কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, কিচ্ছু হয়নি মা। শর্মি কেঁদে ফেলে। মায়া মায়া ফর্সা মুখটা রক্তিম হয়ে ওঠে মুহূর্তেই। ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, বাজে লোক, একটা জঘন্য লোক, তোমাকে কোথাও নিয়ে যায়নি তো? যেতে পারেনি তো? ছোটখাটো আদুরে শরীরটাকে আঁকড়ে ধরে উর্বি কপালে চুমু খেতে থাকে। মাঝখানে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, কোথাও নিতে পারেনি। আর মেরেছিল খুব আরো? না মা। উর্বি কেঁদে ফেলে। তবে এই ব্যান্ডেজ কি করেছে, কেটে দিয়েছে? উর্বি কিছু না বলে শর্মিকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। শর্মি বলতে থাকে, পাপা বলেছে লোকটাকে ছাড়বে না, আর কোনো ভয় নেই। উর্বি কাছেই কোথায় সে চতুর্দশী মেয়েটাকে অভয় দেবে, উল্টো মেয়েটা তাকে অভয় দিচ্ছে। নিজের এতটা মর্মান্তিক মুহূর্তেও শুধু উর্বির ক্ষতি হওয়া নিয়ে ছটফটাচ্ছে। এই প্রগাঢ় ভালোবাসা সে কেন আরও আগে অনুভব করলো না? কেন অনুভব করলো না তার জীবনের অংশীদার এই মেয়েটিকে? সে তার জীবনের একক দাবিদার ছিল না, অংশীদার ছিল। এই মেয়েটিও, যার সাথে উর্বির কোনো রক্তের সম্পর্ক নেই। মরে গেলে এসব তো কখনো জানা হতো না উর্বির, জানা হতো না। নাবিল উর্বি আর শর্মির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়, তারপর কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। শর্মি উর্বির শাড়ি খামচে ধরে কাঁদতে থাকে। উর্বি সাইমির চোখের পানি মুছিয়ে দেয়, আদুরে গলায় বলে, আর কোনো ভয় নেই তো, আমি আছি জানি, আমার শর্মি আছে, সে আমাকে প্রোটেক্ট করবে। এত শক্তি কোথায় পেলে সেদিন শর্মি, তোমার পাপার বানানো অরেঞ্জ জুস খেয়ে? শর্মি হেসে ফেলে। উর্বি আরও শক্ত করে জড়িয়ে ধরে শর্মিকে। মেয়েটাকে জড়িয়ে ধরতে গিয়ে সে টের পেল গত দিনগুলোর ঝাঁকি গ্লানি সব কর্পূরের মতো উবে যাচ্ছে।
শর্মী নিজেকে আরো আরো মিশিয়ে দিচ্ছে উর্বির গায়ে। বাচ্চাদের মতো আদুরে গলায় বলে, আমি তোমার একটা সিক্রেট জানি আন্টি। উর্বি অবাক হওয়ার মতো বলে, কি কি সিক্রেট? আমি তো পড়া বাদ দিয়ে জাংকুকের লাইভ দেখিনি। শর্মী দুহাতে মুখ চেপেছে উর্বির কথায়। উর্বি বলতে থাকে, গেটের বাইরে ফুচকার গাড়ি থামিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ফুচকা খাওনি? আমি তো রেজাল্ট কার্ড পাপাকে দেখাবো না, তাই আন্টিকে দিয়ে লুকিয়ে লুকিয়ে সাইন করাইনি। আমি তো ডায়েরিতে জাংকুকের স্টিকার লাগিয়ে রাখিনি। আমার আবার কি সিক্রেট? শর্মী খিলখিলিয়ে হাসছে দরজার বাইরে দাঁড়িয়ে। নাবিল নির্লিপ্ত হয়ে শর্মী আর উর্বির কথোপকথন শুনছে। শর্মী লজ্জায় মুখটা লাল লাল করে বলে ওঠে, তোমার বাবু হবে আন্টি। উর্বি দারুণ লজ্জা পেয়ে চমকে ওঠে। অস্বস্তিতে ছেয়ে যায় তার চেহারা। মেয়েটা বড় হলে উর্বির কাছে বাচ্চাই মনে হচ্ছে, তাই অস্বস্তি একটু বেশি। শর্মী লাল হতেই থাকে লজ্জায়, নিচু স্বরে বলতে থাকে, লামু আন্টি বলেছে। উর্বি চুপ করে থাকে। শর্মী বলতে থাকে, আরেকটা সিক্রেট বলি আন্টি। উর্বি অস্ফুট স্বরে বলে, কি? শর্মী কিছু সময় নিচু স্বরে তারপর বলে ওঠে, আমার ছোটবাবু খুব খুব পছন্দ। উর্বির ইচ্ছে করছে ছুটে কেবিন থেকে পালিয়ে যেতে। লজ্জা হচ্ছে খুব, কিন্তু লজ্জা তো কাটিয়ে উঠতেই হবে। সে বলে, অনেক পছন্দ। শর্মী মাথা নাড়ায়, নিচু স্বরে বলতে থাকে, আমি খুব এক্সাইটেড ছিলাম অন্তরা চাচির বেবিটা নিয়ে। উর্বি নীরব থাকে। শর্মী বলে ওঠে, আরেকটা সিক্রেট বলবো। উর্বি বলে, কি? শর্মী বলে, আমার ভাইবাবু খুব পছন্দ। ভাইবাবু হলে বেশি ভালোবাসবো। উর্বি জড়তা কাটিয়ে শর্মীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বোনবাবু পছন্দ নয় কেন? বোন তো আছে আমার, ভাই তো আছে আমার। উর্বি বলে, ও ভালো না, আমাকে অনেক বিরক্ত করে, একটা ভালো ভাই লাগবে। উর্বি হেসে ফেলে। শর্মীও হাসতে থাকে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব কথা শুনছে নাবিল। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। শর্মী তাদের থেকে বেশি উর্বির ক্লোজ, এটা নাবিল টের পাচ্ছে। পুরো মুখে অস্বস্তি ছেয়ে আছে তার। চোখের সামনে স্বপ্নের সেই দৃশ্যটা ভেসে ওঠে। পাপা ছোট বাচ্চাটিকে পরম আদরে কোলে তুলে চুমু খায়। নাবিলের ডাক তার পাপা শুনতে পায় না। গতকাল রাতেও সে স্বপ্নটা দেখেছে, একটা দুঃস্বপ্ন যেটা খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে। পাপা পুরোপুরি দূরে সরে যাবে তাদের কাছ থেকে, পুরোপুরি, যেটা আবেগী আর মাথামোটা শর্মী বুঝতে পারছে না। নাবিল সিদ্ধান্ত নিয়েছে, যদি এমন কিছু হয় তাহলে সে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। শর্মী হাসতে হাসতে এক পর্যায়ে মুখটা শুকনো করে ফেলে। তার হাত চলে যায় মাথায়। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলতে থাকে, আগামী পরশু ঈদ আন্টি, আমি ন্যাড়া মাথা নিয়ে কিভাবে ঈদ করব? ওরা এটা কিভাবে করে দিল? উর্বি হেসে শর্মীর দিকে তাকায়। শর্মী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এবার ঈদটা একটু খারাপ হোক, সামনের ঈদের চুলগুলো লম্বা হয়ে যাবে। আন্টি, আমাকে ঈদের আগে বাড়িতে নেবে না? আমার ঈদ কি হসপিটালে হবে? উর্বির মনটা খারাপ হয়ে যায়। এই বিষয়ে সে তো ভালো বলতে পারবে না, ডক্টররা জানে। বাড়িটা শর্মীকে ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগে। সে শর্মীকে আগলে রেখে বলতে থাকে, তোমার ঈদ যদি হসপিটালে হয়, খান বাড়ির সবার ঈদ হসপিটালেই হবে। আজ ঈদের দিন সকালবেলাটা শর্মীর কাছে তার জীবনের সব থেকে বিদঘুটে সকালবেলা। একরাশ বিরক্তি এবং হতাশা নিয়ে কেবিনে বেডে আধশোয়া হয়ে আছে সে। তার বেডের পাশে একটা বাটিতে ভেজিটেবল স্যুপ আর অরেঞ্জ জুস রাখা। একরাশ অনীহা নিয়ে কয়েক চামচ স্যুপ খেয়ে নিয়েছে সে। নার্স এসে দুটো ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে। শর্মীর মনটা ক্রমে ক্রমে খারাপ হচ্ছে। আজ ঈদের দিন, সবাই বাড়িতে, আর সে এই হসপিটালের কেবিনের মধ্যে ছটফট করছে। রাতে পাপা থাকেনি তার কাছে, না থেকেছে আন্টি, না বাড়ির অন্য কেউ। পাপা, আন্টি, ভাইয়া, আপু, চাচু, চাচিরা, খালামণিরা কেউ এখন অবধি আসেনি। অন্য দিনগুলোতে কেউ না কেউ তার সাথে থাকতো, অথচ আজ সে সম্পূর্ণ একা। গায়ে একটা হসপিটালের আকাশি রঙের পোশাক। আকাশি শর্মীর সব থেকে অপছন্দের রং। মুখ ভার করে বসে আছে সে। আজ যেই আসুক সে কারোর সাথেই কথা বলবে না। সবাই আনন্দ করুক, শর্মীর কথা কারো ভাবতেই হবে না। ক্ষোভ প্রকাশের মাঝেই দরজার পর্দা সরিয়ে উকি দেয় উর্বি। শর্মীর চোখে চোখ পড়তেই শর্মীর চোখ সরিয়ে নেয়। উর্বি ভেতরে ঢোকে। তার গায়ে একটা নতুন শাড়ি শর্মী খেয়াল করেছে। তার পেছনে ভেতরে ঢোকে রাওনাফ। রাওনাফের গায়ে একটা সাদা রঙের পাঞ্জাবি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, মাথায় রাওনাফ পাকড়ি ধরনের একটা বস্তু লাগিয়ে রেখেছে।
শর্মী বিষয়টা খেয়াল করলো, পাত্তা দেয় না। রাওনাফের হাতে একটা টিফিন ক্যারিয়ার আর একটা শপিং ব্যাগ। সে সেগুলো কেবিনের মধ্যে থাকা একটা সেন্টার টেবিলের উপর রেখে শর্মীর দিকে তাকায়। শর্মী মুখ ভার করে রেখেছে স্বাভাবিক। সকালে ঈদের নামাজ আদায় করে তারপর এসেছে হসপিটালে। তারা একটু দেরি হয়েছে সবকিছু আয়োজন করতে গিয়ে। আজ খানবাড়ির সবাই সিটি মেডিকেয়ারে ঈদ উদযাপন করবে বলে এসেছে। বাড়ির সবাই অন্য ওয়ার্ডগুলোতে ঈদের ফিরনি বিলি করছে, সাথে নানা রকম খাবার। হসপিটালে ডিউটিরত নার্সগুলো তাদের সাহায্য করছে। রাওনাফ উর্বি আর শর্মীর দিকে এক পলক তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। উর্বি ঘুরে শর্মীর দিকে তাকায়, গাল টেনে দিয়ে বলে, রেগে আসো? আমি ভেবেছি আমার কথা ভুলে বসে আছে সবাই। উর্বি হাসে, শপিং ব্যাগটা হাতে তুলে নিয়ে শপিং ব্যাগ থেকে একটা ড্রেস বের করে শর্মীর সামনে ধরে। মুখ হাসি হাসি করে বলে, তোমার পাপা কিনেছে কাল তোমার জন্য। শর্মী ড্রেসটা দেখে ভীষণ খুশি হয়। সে এক্স্যাক্টলি ড্রেসটাই পছন্দ করেছিল, কিন্তু স্টক আউট হয়েছিল বলে অর্ডার করতে পারেনি। খুশি হয়ে ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, তারপর নিজের গায়ে রেখে ঘুরে কেবিনের আয়নার দিকে তাকাতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। নেড়া মাথা, মাথায় একপাশে ব্যান্ডেজ। নিজেকে কুশ্রী হিসেবে ভাবার জন্য এই দৃশ্যটাই যথেষ্ট। উর্বিতে খেয়াল করে এগিয়ে এসে শর্মীর ড্রেসটা তার হাত থেকে নিয়ে শর্মীকে বেডে বসায়। শর্মী শুকনো মাথাটা উঁচু করে তুলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে শর্মীকে রেডি করে দিতে থাকে। জামা পাল্টে দিয়ে হাত মুখ ধুয়ে গালে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দেয়। শর্মী চুপচাপ দেখছে, তার একটুও ভালো লাগছে না। উর্বি শর্মীর অনীহা পাত্তা না দিয়ে শর্মীর চোখে আইলাইনার লাগিয়ে দেয়, নখে নীল পালিশ লাগিয়ে দেয়। সব শেষে উর্বি শর্মীর কপালে একটা টিপ পরিয়ে দেয়। তারপর শর্মীকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। শর্মী আয়নার দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, টয় স্টোরির মিসেস পটেটো লাগছে আমাকে। উর্বি হেসে বলে, আমার কাছে শর্মীই লাগছে। সাজিয়ে দিয়ে শর্মীকে বসিয়ে তাকে ঈদের ফিরনি খাইয়ে দিতে দিতে উর্বি বলে, আজ সবাই হসপিটালে ঈদ করবে আমাদের শর্মীর সাথে। সবাই এসেছে। হসপিটালের ডক্টর রুম ফাঁকা করে সেটাকে একটা ছোটোখাটো মুভি থিয়েটার বানানো হয়েছে। সবাই মুভি দেখবে ঈদের দিন দুপুরটা। শর্মী অবাক হয়েছে। উর্বি বলে, এত বড় হা করোনা মেয়ে, আরও অবাক হওয়া বাকি। রাওনাপ এর মাঝে দরজায় নক করে। উর্বিকে দরজা খুলে দেয়। রাওনাপ এসে শর্মীর সামনে দাঁড়ায়। শর্মী তার পাপার মাথার দিকে তাকিয়ে বলে, পাগড়ির মতো এই বস্তুটা পরে আসছো কেন পাপা? তোমাকে অদ্ভুত লাগছে। উর্বি মুসকি মুসকি হাসছে। রাওনাফও হাসে। এর মাঝে কেবিনে ঢোকে সামিউল আর শফিউল। তাদের পিছু পিছু নাবিল। শর্মী খেয়াল করে সবার মাথাতে একই ধরনের পাগড়ি। শর্মী জারপান্নে অবাক হয়ে সবার মুখের দিকে তাকায়। রাওনাপ বলে ওঠে, সারপ্রাইজ, ঈদ মোবারক মামনি। কথাটা বলে রাওনাপ এক টানে পাগড়িটা খুলে ফেলে। শর্মী হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার পাপার দিকে। একে একে সবাই নিজেদের মাথার পাগড়ির মতো বস্তুটা খুলে ফেলে। শর্মী বোকার মতো উর্বির দিকে তাকায়। উর্বি মুখে শাড়ির আঁচল চেপে ধরে হাসছে। শর্মী বলে ওঠে, এসব কি? রাওনাপ নিজের ন্যাড়া মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমরা সবাই শর্মী সেজেছি। শর্মীর হতভম্ব ভাব কাটছে না। সে রাগে গস গস করতে থাকে, কেন করেছে এটা? তোমাকে অদ্ভুত লাগছে পাপা। রাওনাপ হাসে, মেয়েকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমার মামনির জন্য করেছি। শর্মী কেঁদে ফেলে। তারপর পাপা চাচাদের ও ভাইকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে সবার দিকে তাকিয়ে শর্মী খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে কুটি কুটি হয়। তার এখন আর নিজেকে কুশ্রী লাগছে না। উর্বি কেবিনের এক পাশে দাঁড়িয়ে দেখতে থাকে সবাইকে। সবার এই সামান্য স্যাক্রিফাইসটুকু শর্মীকে আনন্দ দিচ্ছে। শর্মী সে আনন্দ দিচ্ছে উর্বিকে। রাওনাপ মেয়েকে ঈদ সালামি দেয়। শর্মী খপ করে টাকাটা নিয়ে পাপাকে জড়িয়ে ধরে বলে, এটা আমার লাইফের সব থেকে বেস্ট ঈদ পাপা, সব থেকে বেস্ট ঈদ। এটা সত্যি অন্যরকম একটি ঈদ ছিল শর্মীর জীবনে, খানবাড়ির সবার জীবনে। বিগত কয়েকদিনের ঝড়ঝাপটা পেরিয়ে একটা প্রশান্তিদায়ক ঈদের সকাল। হসপিটালে দায়িত্বরত নার্স এবং ডক্টররা, যারা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি ঈদটাকেও উপভোগ করতে পারছে। মোটামুটি সুস্থ রোগীদের ভীষণ উচ্ছ্বসিত লাগছে। একঘেয়েমি ভাব কেটে গেছে সবার। ডক্টরস রুমে ঈদের দুপুরে সিনেমা দেখার আয়োজন করা হয়েছে।
যেটা শর্মির জন্য ছিল আরও একটা সারপ্রাইজ। তার মতো অনেক রুগী এসেছে সিনেমা দেখতে, যারা হাঁটতে পারেন এবং মোটামুটি সুস্থ। রানাফের ঘোর আপত্তি থাকলেও পেশেন্টদের বিনোদনের আর্জি জানিয়ে উর্বি এই ব্যবস্থা করেছে। সবাই পপকর্ন নিয়ে বসে গিয়েছে মুভি দেখতে। সবাই দেখছে হুমায়ুন আহমেদ পরিচালিত টেলিফিল্ম ৯ নম্বর বিপদ সংকেত। দুজন ব্লগার এসে সিটি মেডিকেয়ারের ঈদ উপলক্ষে এই আয়োজন পুরোটা ভিডিও করে নিয়ে গিয়েছে। সবাই খুব আনন্দিত, সব থেকে বেশি আনন্দিত উর্বি। শুধু শরীর নয়, মনটাও তার আগের থেকে বেশ ভালো লাগছে। সে প্রায় ছুটোছুটি করে সব আয়োজন করেছে। রানা আর চোখে উর্বিকে দেখে আগের মতো প্রাণ চঞ্চলতা খুঁজে পেয়েছে মেয়েটা। তার রানাফের দৃষ্টিগোচর হয়নি। মুভি দেখতে দেখতে সবাই মাঝে মাঝে বেশ শব্দ করে হেসে উঠছে। হাসতে হাসছে শর্মিও। রানা শর্মিকে বলে, এত জোরে হেসো না মামুনি, তুমি পুরোপুরি সেরে ওঠোনি। শর্মি মাথা নেড়ে মুভিতে মনোযোগ দেয়। উর্বি রানাফের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই রানাফ চোখ সরিয়ে নেয়। তারপর খানিক বাদে উর্বিকে বলে ওঠে, আনন্দ করছো কেন? এই শরীরে এত লম্পঝম্প করার তো কিছু নেই। উর্বি মুচকি মুচকি হাসছে। রানাফ অবাক হয়ে বলে, হাসার কি বললাম? উর্বি গলা খাকারি দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, না মানে কেউ একজন বলেছিল স্বামী হিসেবে সে কোনো অধিকার বোধ দেখাবে না, কিন্তু সে বেখেলে তার কথা রাখতে পারল না, তাই হাসি পাচ্ছে আমার। কথাটা বলে উর্বি নকল হাই তোলার ভান করে। রানাপ উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু সময় পরে অত্যন্ত ঠান্ডা গলায় বলে ওঠে, আমার বেবির জন্য বলেছি, অধিকার বোধ দেখায়নি। আমি আমার বেবির প্রতি কনসার্ন। উর্বি আহত হয়, বিরক্ত হয়, রেগে যায়। রানব পাত্তা না দিয়ে উঠে দাঁড়ায়। হসপিটালে ঈদ উপলক্ষে একটা মিলের আয়োজন করা হয়েছে দুপুরে, তার তদারকি করতে যেতে হবে। উর্বি ঠায় বসে থাকে শুকনো মুখে। এখনো হয়নি ডাক্তারের শাস্তি খেলা, এখনো পড়েনি ডাক্তারের রাগ। আমিরুন ঠিক বলেছিল সেদিন, তার ভাইজান আসলে একটা জিনিস ওপরে ওপরে দেখা যায় না, একজন ঠান্ডা মাথার খনি। উর্বি চুপচাপ বসে থাকে বিষণ্ণ ভঙ্গিতে। বিড়বিড় করে বলে, হৃদয়হীন ডাক্তার। অন্ধকার গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে উর্বি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। উর্বি হাতড়ে হাতড়ে হাঁটছে। উঁচু নিচু পথে আন্দাজ করে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে তার। কর্ণগহীনে পৌঁছায় নাকি কান্নার আওয়াজ। শিশুসুলভ আদরে কণ্ঠে তাকে কেউ ডাকছে, মা, মা এসো তাড়াতাড়ি মা। উর্বি পায়ের গতি বেড়ে যায়, অস্থির হয়ে ছুটতে থাকে, চেঁচিয়ে বলতে থাকে, এই তো জাদু, আমি আসছি। বাচ্চাটার কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। উর্বি ছটফট করে দৌড়াতে থাকে দ্রুত। কানে আসে মৃদু আওয়াজ, মা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা। সামনে পা বাড়াতেই দেখে সামনে উঁচু প্রাচীর। কান্নার শব্দ দেয়ালের ওপাশ থেকে আসছে। উর্বি জোরে জোরে কাঁদতে থাকে, ধাক্কা দিতে থাকে দেয়ালে। এত উঁচু দেয়াল টপকানোর সামর্থ্য যে তার নেই। দু চোখ খুলে লাফিয়ে ওঠে বসে উর্বি। এসির মধ্যেও তার শরীরটা কুলকুল করে ঘামছে। বেশ শব্দ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। রানব তৎক্ষণাৎ উঠে বসে, উর্বির দিকে তাকিয়ে তার দিকে কিছুটা এগিয়ে এসে বসে। এমনটা গত 3 দিন ধরে হচ্ছে। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। তারপর সারা রাত নির্ঘুম কাটায়, ছটফট করে। উর্বি হাঁপাচ্ছে, দুহাত দিয়ে মুখ চেপে ধরে রাখে কিছুক্ষণ, তারপর হাত সরিয়ে নেয়। রাওনা উর্বির পিঠে একটা হাত রেখে বলে, রিল্যাক্স, স্বপ্ন ছিল এটা। উর্বি জানে ওটা স্বপ্ন ছিল, যা তাকে রোজ বিরক্ত করে। তার ফিরে পাওয়া জীবনের নতুন অস্বস্তির কারণ। সে শাড়ির আঁচল টেনে মুখ মুছে নিয়ে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে, তারপর উঠে গিয়ে 1 গ্লাস পানি আনে। পানিটা নিজে খাইয়ে দেয় উর্বিকে। তারপর গম্ভীর হয়ে বলে, ফার্স্ট টাইম মিস্টারে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিছু সেন্স আসে মায়েদের। একটু বিষণ্ণ লাগে, কান্না পায় ক্ষণে ক্ষণে। কারণে অকারণে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডই হতে থাকবে সব। ডিপ্রেসড লাগবে। আর তুমি তো এমনিও দুঃখের সাগরে ভাসতে থাকা মহারানী দুঃখের নেশা উর্বি, তোমার আরও বেশি লাগবে। উর্বি হাঁপাতে হাঁপাতে রাওনাফের দিকে তাকায়। খুব সূক্ষ্মভাবে খোঁচা দিয়েছে উর্বিকে। ইদানিং সুযোগ পেয়ে ভীষণ কথা শোনাচ্ছে। উর্বি পাত্তা না দিলে যেন আরও বেশি শোনাচ্ছে। রাওনাফ উর্বির দৃষ্টি উপেক্ষা করে ঘড়ির দিকে তাকায়। তারপর বলে, সময় অসময় বেশি খারাপ লাগলে নফল নামাজ আদায় করে নেবে, অস্থিরতা কেটে যাবে। উর্বির খেয়াল আসে হঠাৎ,
সে উঠে উজু করে নামাজ আদায় করে নেয়। রওনক উঠে বিছানা ভালো করে ঠিক করে দেয়। ডিউটি থেকে বাড়িতে ফিরে দেখেছে উর্বি বিছানায় অগোছালো হয়ে ঘুমিয়েছিল। মাথার নিচের বালিশটা পর্যন্ত ঠিক ছিল না। ইদানিং কাহিল হয়ে হুটহাট ঘুমিয়ে যায়। শুরু থেকেই ভদ্রমহিলা অগোছালো, তার জীবন অগোছালো, তার আচরণ অগোছালো। উর্বি নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই রওনক বিছানা থেকে একটা বই হাতে নিয়ে বইটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, এমন বই পড়ার প্রয়োজন নেই, এই সময়টিতে মস্তিষ্কে চাপ পড়ে, মাইন্ড রিফ্রেশ হয়, এমন বই পড়বে। উর্বির ভালো লাগে না রওনকের এমন গভীর কথাবার্তা। রওনক বলে, রাতের ক্যাপসুলটা নিয়ম করে খাবে, ওটা বাধ্যতামূলক, আলসামি করবে না, নাও এখন শুয়ে পড়ো। উর্বি ঘুরে দরজার দিকে পা বাড়ায়। রওনক তার দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ? উর্বি দাঁড়িয়ে বলে, শর্মির কাছে, দেখে এসেছি আমি। উর্বি তবুও পা বাড়ায় সামনে। রওনক বলতে থাকে, ঘুমাচ্ছে, দেখে এসেছি। উর্বি মাথা ঘুরে রওনকের দিকে তাকিয়ে বলে, সেটা তো আপনি দেখে এসেছেন, আমি তো দেখিনি। বলমাত্রই উর্বি দরজার বাইরে পা রাখতেই ডান হাতে টান অনুভব করে। মুহূর্তে সে দেখল রওনক তাকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায়। কোনো কথা না বলে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসে। উর্বি রওনকের দিকে তাকিয়ে থাকে। রওনক এসে বিছানায় নিজের নির্দিষ্ট স্থানে শুয়ে দু চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে উর্বিকে বলে, ঘুমাও, নিয়ম করে রাত জাগলে আমার বাচ্চার ক্ষতি হবে। মোহনা শাফিউলের সাথে চট্টগ্রাম ফিরে গিয়েছে। অন্তরাও সামিউলের সাথে রাজশাহী ফিরে গিয়েছে। বাড়িতে অবশিষ্ট রওনক, করিম খান এবং তার মাতা, স্ত্রী এবং 3 ছানা নয় 4 ছানা। শর্মিকে বাড়িতে আনার 2 দিন হয়ে গিয়েছে। মেয়েটা সারাটা দিন ঘরে বসে থাকে। উর্বি যথেষ্ট চেষ্টা করে মেয়েটাকে একটু হাসি খুশি রাখতে। শর্মির বেশি হাঁটাচলা করা বারণ, তাকে 2 মাস বেড রেস্ট দিয়েছে ডক্টর, তাই সারাটা দিন কাটে বিষণ্ণতায়। কখনো কখনো বন্ধুরা এসে সঙ্গ দেয়, কখনো তার খালামণিরা। তবুও শর্মির মনটা ছটফট করে বাইরের দুনিয়ায় যেতে না পড়ে। উর্বির দিনগুলো কাটছে ব্যস্ততায়, শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তবুও যদি নিজেকে এ কাজে সে কাজে ব্যস্ত রাখে। এর মাঝে রেজাল কবির এসে বোনকে দেখে গিয়েছেন 2 বার। নিয়ে যেতে চেয়েছিলেন কিছুদিনের জন্য, যদিও উর্বি যায়নি। সারাদিনে 3 বেলা উর্বি নিচতলায় নামে, নয়তো তার সারাটা দিন রসান মঞ্জিলের দোতলায় কেটে যায়। বাড়ির কাজের ধারের কাছে যাওয়া তো দুঃসাহস করে না সে। আরও একজন খালা রাখা হয়েছে সকাল থেকে সন্ধ্যা কাজের তদারকি করার জন্য। দোতলার উত্তর পাশের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল উর্বি। তার উদ্দেশ্য নিচতলা। উল্টো দিকে হতে হেঁটে আসছিল নাবিল। ধূসর রঙের একটা ফুল স্লিভ টি শার্ট আর একটা নেভি ব্লু রঙের ট্রাউজার, এক হাত পকেটে গুজে আয়সী ভঙ্গিতে হাঁটছে। মাথায় একটা লাল রঙের ক্যাপ ঘুরিয়ে পড়েছে। উর্বিকে দেখে তার মুখভঙ্গি পরিবর্তন হয়। কপাল কুঁচকে স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে দ্রুত এড়িয়ে যাওয়ার চেষ্টায় সে। উর্বি নাবিলকে দেখে নিজে গুটিয়ে যায়। সচরাচর সে নাবিলের আশেপাশে প্রয়োজন ব্যতীত এমনিতেই তার অস্তিত্বে পৌঁছায় না। বারান্দার দুপাশে সাজিয়ে রাখা আগের আমলের কিছু বড় বড় পিতলের ফুলদানি, এক একটার উচ্চতা প্রায় 3 ফুট। নাবিলকে আসতে দেখে উর্বি এক পাশে সরে হাঁটতে গেলে বেখালে গায়ের ধাক্কা লেগে একটা ফুলদানি এলিয়ে পড়ে যায় গায়ে। ঘটনাটা নাবিলের চোখের সামনে ঘটেছে। সে হতভম্ব ভাব কাটিয়ে উর্বির দিকে ছুটে যাওয়ার আগেই উর্বি ফুলদানি সহ সামলে নেয় নিজেকে। নাবিল ঘুরে যায় তৎক্ষণাৎ। উর্বি মাথা দুলে নাবিলের দিকে তাকায়। নাবিল কপাল কুঁচকে হাঁটতে থাকে। পড়ে যায়নি ঠিক আছে, ধরতে না গেলেও হবে। কোথাও লেগেছে কিনা এই প্রশ্ন করে এত আন্তরিকতা দেখানোর তো কিছু নেই। চোখ কপালে তুলে হাঁটলে তো এমন হবেই। এমনিতেও যতটা ঘৃণা করা উচিত এই মহিলাকে নাবিল করতে পারেনি কোনো এক অজানা কারণে। এই মহিলার চোখে তার পাপার জন্য ভালোবাসা উৎকণ্ঠা দেখে সে। শর্মিকেও সে যেটা দেয় তাতে নাবিল ইদানিং কোনো নাটক খুঁজে পায় না। সে কৃতজ্ঞতা বোধ থেকে পুরোপুরি ঘৃণা নাবিলের আসে না। তবে এত আন্তরিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই। এমনিতেও উর্বিকে নিয়ে নাচার জন্য এ বাড়িতে অনেক মানুষ আছে। হন্তদন্ত হয়ে নাবিল গিয়ে তার পাপার স্টাডি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় ধপ করে। উর্বি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার সিঁড়ির কাছে যায়। খাবার টেবিলে পিনপত নীরবতা। 2জন মানুষ শুধু সকালের নাস্তা করতে বসেছে।
রানব এবং উর্বি বাকিরা সবাই সকাল সকাল করে নিয়েছে। রানব গিয়েছিল কিছু প্রতিবেশী বন্ধুকে নিয়ে লেক পার্ক সংলগ্ন এরিয়ায় জগিং করতে। আজ সে সকাল 11টা পর্যন্ত বাড়িতেই থাকবে। উর্বি বসে চুপচাপ বাদামগুলো খাচ্ছিল। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না। রানব একটা নেভি ব্লু রঙের প্লো টি শার্ট গায়ে চাপিয়েছে, মাথায় ছেলের মতো একটা ক্যাপ পরেছে, তবে রংটা কালো, ফর্সা মুখটায় মানিয়েছে বেশ। রানব নিউজপেপার থেকে চোখ সরিয়ে আমিরুনকে ডাকে। আমিরুন কিচেন থেকে বেরিয়ে এসে রানবের সামনে দাঁড়ায়। রানব একটা গ্লাস উঠিয়ে আমিরুনের হাতে তুলে দিয়ে বলে, শর্মিকে দিয়ে আয়, না খেতে চাইলে একটা লম্বা ধমক দিবি। আমিরুন হেসে মাথা নেড়ে বলে। রানব উর্বির দিকে তাকায়। উর্বি প্লেটের ডিম দুটোর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তারপর একটা ডিম নিয়ে একটা কামড় বসাতেই চোখ মুখ খিঁচিয়ে ফেলে। তার রীতিমতো বমি পাচ্ছে, তবুও সে জোর করে খেতে থাকে। রানব নিউজপেপারে দৃষ্টি রেখে বলতে থাকে, যতটুকু খেতে পারবে ততটুকুই খাবে, কিছুক্ষণ পর পর খাওয়ার চেষ্টা করবে। আমাকে দেখানোর জন্য ইচ্ছার বিরুদ্ধে খাওয়ার প্রয়োজন নেই। উর্বি রানবের দিকে তাকায়। সব কিছু নিয়ে খোঁচা মেরে কথা বলতেই হবে। রানব উর্বির দিকে একটা গ্লাস ঠেলে দিয়ে বলে, এটা খেয়ে নাও, ডিম রাখো, কাউকে দেখিয়ে খাওয়ার প্রয়োজন নেই, যেটুকু পেট নিতে পারবে ততটুকুই খাবে, পেট তোমার। উর্বি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, পেটের মধ্যে বাচ্চাটা তো আপনার, পরে বলবেন আপনার বাচ্চার পুষ্টি হচ্ছে না। কথাটা বলে উর্বি খুব দ্রুত ডিমটা শেষ করে, গ্লাসে জুসটুকু শেষ করে উঠে চলে যায়। রানব টেবিলে বসে একা একা মুচকি হেসে কফির মগে চুমুক বসায়। শাস্তি তো কিছুই পাচ্ছে না, যতখানি পাওয়ার কথা ছিল, অথচ তাতে এত অস্থিরতা। ঘরে ঢুকে রানব আশেপাশে তাকিয়ে উর্বির উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। রুমে নেই উর্বি। রানব সোজা হেঁটে বারান্দায় চলে যায়। সেখানেও কেউ নেই। পা বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে সে শর্মির রুমে গিয়ে উর্বির খোঁজ করেও পায় না। রানব কপাল কুঁচকে ফেলে। যে ধরনের ইমোশনাল মহিলা, তাতে রানবের খাপছাড়া আচরণে শিক্ষা হতো দূর, উল্টো হিতে বিপরীত হয়ে কেঁদে কেটে অস্থির না হয় আড়ালে আবডালে। সেটা রানবের মোটেও কাম্য নয়। সে তো উপলব্ধি করাতে চাইছে উর্বিকে জীবনের মানে। তার উদ্দেশ্য এই অবস্থায় স্ত্রীকে কষ্ট দেওয়া নয়। কিন্তু এই মেয়েটা রানবের অভিমান ভাঙানোর চেষ্টা না করে উল্টো নিজের অভিমানের দেয়াল তুলেছে। এটা আজীবনের মাথামোটাই থেকে যাবে। রানব একটা গভীর নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে। সে জানে উর্বি ওখানেই থাকতে পারে। রানবের ধারণা ঠিক, উর্বি ছাদেই ছিল। ছাদের রেলিং ধরে উর্বিকে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে রানব নিশ্চিন্ত হয়। আর যাই হোক, মন খারাপ করে নেই। অনুসন্ধানী দৃষ্টিতে প্রকৃতিকে দেখছে। দূর থেকে উর্বিকে অবলোকন করে সিঁড়ির দিকে পা বাড়াতে উর্বির চোখ পড়ে যায় রানব। উর্বি ঘুরে দাঁড়িয়ে রানবকে এভাবে ছাদে দেখে বলে ওঠে, হাওয়া খেতে এসেছিলাম। রানব গম্ভীর হয়ে বলে, হ্যাঁ, তোমার ইচ্ছে। আমাকে বলছো কেন? এটা তো আমাকে জানানোর প্রয়োজন নেই। উর্বি কয়েক মুহূর্ত রানবের দিকে তাকে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো লুকোচুরি না থাকুক, আবার না হলে কথা শোনাবেন। এটা কেন লুকিয়েছ, ওটা কেন লুকিয়েছ, তাই সব বলবো এখন থেকে। আমি এখানে ছাদে হাওয়া খেতে এসেছি, গোপনে দুঃখ বিলাস করতে নয়। তাই চিন্তিত হবার প্রয়োজন নেই। আমি দুঃখের সাগরে সাঁতার কাটছি না, আর আপনার বাচ্চার উপরেও কোনো প্রভাব পড়ছে না। এক নাগারে বলে উর্বি শেষ করে। রানব হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে, ড্রামা খুব ভালোই করতে পারো। উর্বি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিচে চলে যায় চুপচাপ। রানব ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আশেপাশে প্রকৃতি দেখতে থাকে। আজ 29শে জুন, নাবিলের মায়ের 11তম মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছর এই দিনটায় রানব বাড়িতে ডেকে এনে মাদ্রাসার 500 ইতিমখানায় এতিমকে খাইয়ে দেয়। নাবিলের ফুপিরা এবং খালামুনিরা প্রত্যেক বছর এই দিনটাতে রওশন মঞ্জিলে আসে। শিমেলার মৃত্যুবার্ষিকীতে এতিমদের জন্য রান্নাবান্না করে বাড়ির লোকজন নিজ হাতেই পরিবেশন করে খাওয়ায়। বাগানের খোলা জায়গাটিতে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল, আর উত্তর পাশের বড় আম গাছটার নিচে তাঁবু খাটিয়ে বাচ্চাদের জন্য খাবারের স্থান তৈরি করা হয়েছে। উর্বি আঁচল কোমরে গুজে প্লেট এগিয়ে দিচ্ছে। সবার বারণ সত্ত্বেও সে কাজ করছে। উর্বি খেয়াল করে বাচ্চাদের জন্য কাজ করতে তার একটু কষ্ট হচ্ছে না।
বরং সে সুস্থ বোধ করছে। রাওনাপ পাঞ্জাবির হাতা গুটিয়ে বাচ্চাগুলোর প্লেটে মাংস দিয়ে যাচ্ছে। আমিরুন এবং সুমনা তাদের সাহায্য করছে। বাচ্চারা সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। সে দৃশ্য দেখে সবার চোখ জুড়িয়ে যাচ্ছে। শর্মিকে নিচে আনা হয়নি। নাবিল, সাইমিও পাপার সাথে কাজের তদারকি করছে। সবাই কাজের ব্যস্ততায় উর্বির দিকে কেউ খেয়াল করেনি। সে ছুটে কোথাও যাচ্ছিল। হঠাৎ সাইমি তা দেখে চেঁচিয়ে ওঠে, আন্টি, কি হয়েছে আন্টি? রাওনাপ ঘুরে তাকায়। সবাই সেদিকে তাকায়। উর্বি মুখ হাত চেপে ছুটছে। রাওনাপ তার হাতের মাংসের বাটি আমিরুনের হাতে দিয়ে সেদিকে যায়। বাড়ির সবাই তার পিছু পিছু যায়। উর্বি গিয়ে কিচেনে সংলগ্ন বেসিনে বমি করতে থাকে। রাওনাপ গিয়ে পেছন থেকে উর্বিকে ধরে। বাড়ির সবাই থমকে দাঁড়ায় লিভিং রুমে। তারা ভেবেছিল অন্য কোনো অসুবিধা হয়েছে হয়তো, তাই সবাই উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে। রাওনাপ উর্বিকে ধরে রেখেছে। নিচু স্বরে কি যেন বলছে। এখান থেকে তা স্পষ্ট শোনা যাচ্ছে না। বাড়ির সবাই সেদিকে আড়ে আড়ে তাকাচ্ছে। এই যে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীলতার যে দৃশ্যটি, এটি হয়তোবা পৃথিবীর অন্যতম অদ্ভুত সুন্দর একটি দৃশ্য, যা দেখলে সবার মন ভরে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবাই পুনরায় বাইরে তাঁবুর কাছে চলে যায়। নাবিল আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। তার পাপা নতুন বেবিটা নিয়ে খুব এক্সাইটেড। সে শুধু সেটাই দেখতে পাচ্ছে। তার সঠিক অনুভূতি সে ধরতে পারছে না। তার কি পাপার উপর রাগ হওয়া উচিত, নাকি শর্মি সাইমের মতো ভাই বোন আসার খুশিতে আনন্দিত হওয়া উচিত? তার কি করা উচিত? দোটানায় কাটছে তার দিন। সে চোখ সরিয়ে উর্বির দিকে তাকাতেই পুনরায় বিরক্তি ছেয়ে যায় চোখে মুখে তার। সোজা হেঁটে সে বাইরে চলে যায়। উর্বির দৃষ্টি ঝাপসা, ভীষণ গা গুলিয়ে উঠছে তার। রাওনাপ আগলে নিয়ে উর্বির গালে হাত রেখে ডাকতে থাকে তাকে। উর্বি কোনো মতে বলে ওঠে, একটু ঘরে দিয়ে আসবেন আমাকে? শরীরটা ভীষণ খারাপ লাগছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে রাওনাপ বলতে থাকে, কে বলেছিল নিচে যেতে? যা করার প্রয়োজন নেই সেটা আগ বাড়িয়ে করতে যাও, যা করার প্রয়োজন সেটা করতে চাও না। উর্বিকে পাঁজা কোলা করে তুলে নেয় রাওনাপ। উর্বি অস্ফুট স্বরে বলতে থাকে, কি করা প্রয়োজন আমার? রাওনাপ কথা বলে না, চুপচাপ সিঁড়ি ভাঙতে থাকে। উর্বি পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। যদিও উর্বির গায়ের ওজন স্বাভাবিকের তুলনায় কম, তবু সিঁড়ি ভাঙতে বেশ কষ্ট হচ্ছে লোকটার। গলার অ্যাডম অ্যাপল ওঠানামা করছে দ্রুত। উর্বি ছুঁয়ে দিতে গিয়েও দেয় না। সে দু চোখ বন্ধ করে নেয়। কতদিন পরে এভাবে মিশে আছে সে লোকটার সাথে, সেই পরিচিত গন্ধের সাথে মিশে আছে। বিছানায় শুয়ে দিয়ে রাওনাপ উর্বির ব্লাড প্রেশার চেক করে। উর্বি দু চোখ বন্ধ করে রেখেছে। ধিমি আওয়াজে বলছে, আপনি নিচে যান, নাবিল কষ্ট পাবে। ওর মায়ের নামে মিলাদের দিনে আপনি আমাকে নিয়ে ব্যস্ত। আমি এটা ইচ্ছে করে করিনি, খুব চেষ্টা করেছি সুস্থ থাকার। হঠাৎ যে কি হলো? রাওনাপ উর্বির দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। তারপর জানালার পর্দাগুলো টেনে দিয়ে এসির পাওয়ারটা কিছুটা বাড়িয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, খাবার পাঠিয়ে দিলে চুপচাপ খেয়ে শুয়ে থাকবে। রাওনাপ চলে যায়। উর্বি দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেয়। দু চোখ বন্ধ করে হিসেব মেলাতে থাকে। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব করতে গেলে উর্বি দেখতে পায় তার না পাওয়ার চেয়ে পাওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। গভীর রাত, নিস্তব্ধ পুরো কলোনি। এমনিতেও এই এরিয়া সবসময় কোলাহল মুক্ত। তার উপর কিছু কুকুর মাঝে মাঝে শব্দ করে ডেকে ওঠে, রাতের সময় বুঝিয়ে দিচ্ছে। রাওনাপ শর্মি আর স্বামীর ঘরে ছিল। আজ অনেক দিন পরে মেয়ে দুটোকে কিছুটা সময় দিতে পেরেছে সে। আজ তাদের মাম্মার মৃত্যুবার্ষিকী ছিল। মন খারাপের কথা তো পাপাকেই শোনাবে তারা। দুজনে ভীষণ কাঁদে এই দিনটাতে। পাপাকে জড়িয়ে ধরে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাদের মাম্মার স্মৃতিচারণ করে রাওনাপ। তাদেরকে শোনায় সীমালার চঞ্চলতার গল্প। যখন তারা মাম্মার গল্প শোনে, দু চোখ তাদের চকচক করে ওঠে আনন্দে। শর্মির একেবারেই মনে নেই তাদের মাম্মার কথা। সাইমির স্মৃতিতে কিছুটা ভেসে ওঠে মাম্মার সাথে কাটানো দিনগুলো। নাবিল কখনো তাদের সাথে অংশ নেয় না। এ দিনটিতে সে একা একাই মাকে নিয়ে ভাবতে পছন্দ করে। রাওনাফও তাকে বিরক্ত করে না। দুটো মেয়ে পাপার বুকে মাথা ঠেকিয়ে নাক টানে। রাওনাফ মেয়ে দুটোকে নিজের থেকে আলগা করে বলে, চোখ মোছো। দুই বোন চোখ মোছে। রাওনাফ উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকায়। রাত 1:30 বেজে গিয়েছে। মেয়েদের সাথে কথা বলতে বলতে খেয়ালই করেনি
দু বোনকে গুড নাইট বলে সে ঘরের দরজা টেনে বেরিয়ে যায়। আজ সারাদিনে উর্বির শরীরের খোঁজ নেওয়া হয়নি, মূলত সন্ধ্যা অবধি ঘরে ঢোকেনি রওনক। আমিরুনের থেকে জেনে নিয়েছে উর্বি খেয়েছে, আর সন্ধ্যার পরে তো মেয়েদের সাথেই ছিল। রাতের খাবারটাও উর্বির জন্য ঘরে পাঠিয়েছিল রওনক। ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুরে উর্বির দিকে তাকায়। হাত পা সরিয়ে ঘুমিয়ে আছে খোলা চুলে। অসম্ভব সুন্দর এই রমণীকে ঘুমন্ত অবস্থায় 3 গুণ বেশি সুন্দর লাগে। আর ইদানিং মুখটা একটু ফোলা ফোলা লাগে, চেহারায় একটা মায়েদের মতো ছাপ পড়েছে। এক হাত উর্বি পেটের ওপর দিয়ে রেখেছে, অন্য হাত কপালে রেখে ঘুমাচ্ছে। রওনা ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে নেয়, তোয়ালে দিয়ে মুখ মুছে তোয়ালেটা নির্দিষ্ট স্থানে রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। বিছানায় না উঠে সে যে পাশটাতে উর্বি শুয়েছে সেই পাশটাতে বসে উর্বির মুখের দিকে তাকায়। গায়ের রং বরাবর নজর কাড়া ভদ্রমহিলার, কিন্তু এই সময়টিতে যেন আরও বেশি মোহনীয় লাগছে তাকে। চোখ ঘুরিয়ে উর্বির কপাল থেকে বাম হাত টেনে হাতের কবজিতে নজর বুলে রওনক। ক্ষতটা সরে উঠেছে ধীরে ধীরে, কিন্তু দাগটা চোখে লাগার মতো থেকে যাবে সারা জীবন। থাকুক, যতবার ভদ্রমহিলা দেখবে ততবার যেন তার বুক কেঁপে ওঠে ওই ভয়ঙ্কর দিনটির কথা মনে করে। এটাও একটি শাস্তি, এমনিতেই শাস্তি অনেক কম দেয়া হচ্ছে। রওনক কি করবে? রওনক পারে না, তার মায়া লাগে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। তারপর হঠাৎ করেই উর্বির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় রওনক। একটা গভীর নিঃশ্বাস ফেলে আরও কিছুক্ষণ উর্বিকে দেখে রওনক উঠে দাঁড়ায়। তারও এখন শুয়ে পড়তে হবে। রওনক ঘুরে দাঁড়ায়। হঠাৎ তার হাতে টান অনুভব করে সে। কিছুটা চমকে উঠে মাথা ঘুরিয়ে উর্বির দিকে তাকাতেই দেখে উর্বি শুয়ে তার দিকে তাকিয়ে আছে। রওনক মুখভঙ্গি গম্ভীর করার চেষ্টা করে, কিন্তু উর্বি তা পাত্তা না দিয়ে নিচু স্বরে বলে, আর একটা দিন। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানান। আর একটা কথা, আপনারা এতজন ভিডিও দেখেন, লাইক করেন 200-300, সেটা কি ভালো লাগে বলেন? আপনারা যারাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক করার কথা, কিন্তু আপনারা অনেক ক্লিপটা লাইক করেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।